কানের দুলার চুড়িগুলো রুমে গিয়ে পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সবকিছু ঠিক করতে লাগলাম। তখন দাদির ডাক শুনে বাইরে আসলাম। দাদি আমাকে দেখে বলল, তুই এখন সাজগোজ নিয়ে পড়ে আছিস? ওদের খাবার কে দিবে? আমি বললাম, দাদি তোমার জন্য সাজতে পারলাম কই? যেভাবে ডাকাডাকি শুরু করছো, এক্ষুনি খাবার দিচ্ছি, তুমি আসো সবার সাথে খেয়ে নাও। টেবিলে খাবার দিয়ে আমি দাদিকে ডাক দিলাম। দাদি রিমনের বাবাকে ডাক দিয়ে বলল, কই গেলি, খেতে আয়। রিমনের বাবা খাবার টেবিলে এসে জিজ্ঞেস করলো, রিমন কই? ও কি খেয়ে নিছে নাকি? তখন আমি বললাম, না, এখনই নিয়ে যাবো খাবার। তখন আমাকে জিজ্ঞেস করলো, কই নিয়ে যাবা খাবার? আমি বললাম, ওনার রুমে। দাদি বলল, আরে গাদি, রিমন কি এখন আগের মতো নাকি যে খাবার নিয়ে যাবে? সে এখন সবার সাথে খাবে। যা, ওরে ডাক দে। দাদি ঠিকই বলছে, আসলে আমি একটা গাদি। তা না হলে আগের অভ্যাস এখনো রয়ে গেল কেন? এখন তো সে সুস্থ, সবকিছু ঠিক, তাহলে খাবার নিয়ে যাবো কেন? দূর, যাই গিয়ে ডেকে নিয়ে আসি। উপরে গিয়ে দরজায় নক দিলাম। ভিতর থেকে জিজ্ঞেস করলো, কে? আমি বললাম, আপনাকে নিচে ডাকে খাবার খাইতে। রিমন বলল, ও ওরিন, আচ্ছা ভিতরে আসো একটু। আমি ভিতরে গেলাম। আমাকে দেখে বলে, তুমি কি ফোন সম্পর্কে কিছু জানো? আমি বললাম, হ্যাঁ জানি। তখন বলল, আমার ফোনটা সেটিংস করে দাও তো। আমি বললাম, এখন আপনার বাবা বসে আছে, আপনার সাথে খাবার খাবে, রাতে ফোন ঠিক করে দিব নে। রিমন বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আমি নিচে চলে আসলাম। তাদের খাবার খাওয়াই দিয়ে আমি রুমে গিয়ে শাড়ি খুলে ফেলছি। অনেক কাজ আছে রাতের জন্য, সবকিছু রেডি করতে হবে। শাড়ি চেঞ্জ করে দাদির কাছে গেলাম, রাতে কি কি রান্না হবে বলে দিতে। তখন দাদি আমাকে দেখে বলল, শাড়ি খুলে ফেললে কেন? আমি বললাম, কাজ করবো তাই। দাদি বলল, রাতে পরবি, দিনে পরার দরকার নেই। তখন আমি বলে ফেললাম, রাতে পরে কারে দেখাবো? দাদি বলে, দিনে পরে কারে দেখাস? আমি বললাম, তোমারে দেখাই দাদি, তোমারে। এখন টাকা দাও, লিস্ট দাও, কি কি রান্নার জন্য আনতে হবে। দারোয়ান বেডা আবার চা খাইতে চলে যাবে, আসবে 1 ঘন্টা পর। দাদি টাকা দিল, আমি লিস্ট করে দারোয়ানকে দিয়ে সব কিনে আনলাম। বাড়িতে এত মানুষ, একটু হেল্প করলেও পারে, কিন্তু কেউ হেল্প করবে না। কাজের মধ্যে দাদি এসে জিজ্ঞেস করলো, কয়জনে রান্না করিস? আমি রাগ করে বললাম, 2 জনে, আমার ভাতারও আছে, এসে দেখে যাও। দাদি বলল, না থাক, রিমন কি জন্য এসেছিল জানতে আসলাম, কিন্তু তোর মাথা যে গরম, আচ্ছা রান্না কর। আমি দাদিকে বললাম, রিমন কখন এসেছিল? দাদি বলল, তুই দেখোস নাই? আমি বললাম, না। দাদি বলল, এই তো 2 মিনিট হলো। আমি বুঝতে পারছি রিমন ফোন সেটিংস করার জন্য এসেছিল। আমি বেঁচে দেখে চলে গেছে। না, ওর ফোনটা আগে ঠিক করে দেবার দরকার। তাড়াতাড়ি রান্নার আয়োজন শেষ করে গোসল দিয়ে আবার লালের মধ্যে সাদা ছাপের শাড়ি পরলাম, হাতে চুড়ি পরলাম। এখন উপরে যাব রিমনের ফোনের সেটিংস সাজিয়ে দিতে। মাত্র রুম থেকে বের হলাম, তখনই দেখি রিমন প্রকাশ্যে বাবার সাথে বাইরে যাচ্ছে। আবার রুমে চলে আসলাম, শাড়ি যে পরছি কেউ দেখে নেই, তাই আবার চেঞ্জ করে ফেলছি। যার জন্য পড়লাম সেই তো বাইরে চলে গেছে, আজকাল পরবো না। এখন অপেক্ষা করছি বাইরে থেকে কখন আসবে। সবেমাত্র বাইরে গেল, এখন থেকেই অপেক্ষা করতে শুরু করলাম। এই অপেক্ষা কখন শেষ হবে কে জানে। ফোন হাতে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। প্রকাশের মা আমাকে দেখে ডাক দিয়ে বলল, ওরিন, আজকে তোমার খুশি খুশি লাগে কারণ কি? আমি বললাম, বাড়িতে মানুষ বেশি থাকলে সবাই খুশি থাকে। আমার কথা শুনে প্রকাশ বাইরে আসলো, আর আমি প্রকাশকে দেখে দাদির রুমে চলে গেলাম। তখন দাদি কার সাথে জানে কথা বলছে ফোনে। আমি দাদির খাটে বসে রইলাম। দাদি কথা শেষ করে আমাকে বলল, তোর ম্যাডাম টিকিট রেডি করছে, তাইলে সামনে শুক্রবার অনুষ্ঠান, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখিস। আমি বললাম, কতজন লোকের আয়োজন করবে এই বাড়িতে? বেশি লোকজন আয়োজন করা যাবে না তো? যদি মানুষ বেশি হয় তাহলে কমিউনিটি সেন্টার বুকিং করতে হবে। দাদি বলো, রিমনের বাবা আসুক বাড়িতে। আমি বললাম, ওনারা কই গেছে? দাদি বলো, রিমনের জন্য হুন্ডা কিনতে গেছে। আমি বললাম, রিমন কি হুন্ডা চালাতে পারে? দাদি বলল, পারে। সেই মুহূর্তে দাদির ফোনে আরেকটি ফোন আসলো। দাদি বলল, দেখতো কে ফোন দিছে। আমি ফোন হাতে নিয়ে দেখি প্রকাশের বাবা ফোন দিছে। দাদি ফোন রিসিভ করলো। প্রকাশের বাবা দাদিকে আমার কথা জিজ্ঞেস করলো, ওরিন কই? ওরে বলেন একটু ফোন দে তোর মামারে। দাদি বলো, ওরিন এখানে, ওর সাথে কথা বলেন। আমি ফোন নিয়ে সালাম দিলাম। তখন বলছে, ওরিন তোমার মামা ফোন দিতে বলছে, তোমার নাম্বার নাকি ওরা খুঁজে পায় না, তাই আমার নাম্বার খুঁজে বের করে ফোন দিয়েছে। আমি বললাম, ঠিক আছে, আমি এখনই ফোন দিচ্ছি। তাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, মামাকে ফোন দিতে বললো, মনে হয় মাহিন ওই বাড়িতে গেছে। দাদি বললো, এখনই দে ফোন। আমি মামার নাম্বারে ফোন দিলাম। মামা বলল, তোর নাম্বার খুঁজে পাই না। আমি বললাম, কাগজে লিখে দিয়েছি। তারপর গত সপ্তাহে ফোন দিলাম, তারপর কি নাম্বার সেভ করে রাখতে পারেন নাই? মামা বলল, আমি এত কিছু বুঝি না, আজকে মাইন ফোন দিছে, ওরে তোর কথা বললাম, সে ঢাকায় কোন জায়গায় জানি থাকে, নাম্বার দিতে পারি নাই। একটু পর আবার ফোন দেবে মাহিন, তখন নাম্বারটা দিব। এখন তোর নাম্বারটা বল, তোর মামির ফোনে তুলে রাখি। আমি নাম্বার দিলাম আর বললাম, মাইন ফোন দেবার সাথে সাথে নাম্বার দেন, আর কোনো দরকার থাকলে আমার ফোন দেন। এ বলে ফোন কেটে দিলাম। দাদি জিজ্ঞেস করলো, তোর ভাইয়ের খোঁজ কি পাওয়া গেছে?
আমি বললাম মামারা নাকি ফোন দিছিল, আবার নাকি ফোন দিবে, তখন আমার নাম্বার দিবে। দাদি বলল ফোন লগে লগে রাখিস, আবার ফোন দিয়ে না পাইলে সমস্যা। আমি দাদির রুম থেকে বের হয়ে আমার রুমে এসে শুয়ে আছি, মনে মনে দোয়া করতে লাগলাম মাইনকে যেন খুঁজে পাই, আল্লাহ যেন এই সন্ধ্যার সময় আমার দোয়াটা কবুল করে। রুমে শুয়ে থেকে বাইরে মানুষের কথা শব্দ শুনতে পেলাম। আমি উঠে বাইরে আসলাম, এসে দেখি রিমন বাইক কিনে বাসায় নিয়ে এসেছে, সাথে রিমনের বাবা, প্রকাশের বাবা, সবাই ছিল। এত মানুষের মধ্যে আমি ওদের কাছে না গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি মন মরার মতো। আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে। বাইক রেখে সবাই যার যার রুমে চলে গেছে, রিমনও তার রুমে চলে গেছে। তখন আমি আর আফরা বাইকের কাছে গিয়ে বাইকটা দেখতে লাগলাম। আফরা আমাকে বলল, আপু আমার অনেক ইচ্ছে বাইক চালানোর, আমার ভাইয়ার বাইকে আমি কয়দিন চেষ্টা করছি, কিন্তু একদিন পরে গিয়ে পায়ে ব্যথা পাইছি, সেই থেকে আর বাইকে উঠি না। আমি আর আফরা কথা বলার সময় রিমনের বাবা আমাকে ডাক দিল। আমি মাথায় কাপড় দিয়ে ওনার রুমে গেলাম। আমাকে বলল সবাইকে ডাক দাও, কেমনে কি করা যায় একটু সবার মতামত নেই। মা আবার আম্মু আজকে রাতে প্লেনে উঠবে। আমি সবাইকে ডাক দিলাম, এখন বাকি রিমন। রিমনকে ডাক দিতে মাত্র সিঁড়িতে পা দিলাম, তখনই দেখি রিমন নিচে আসতেছে। আমিও না দেখার ভান করে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছি। রিমন আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল। আমার ইচ্ছে ছিল আমাকে রিমন হাত দিয়ে সরে নামাবে, না হয় মিষ্টি সুরে বলবে ওরিন সাইড দাও, কিন্তু তার উল্টোটা হলো। রিমন বলতে লাগলো, এই মিনি হাতি একটু পাটা সরে দাঁড়ান। আমি সরে দাঁড়ালাম, চাইলাম কি হইলটা কি, আমি নাকি মিনি হাতি? এটার মজা পরে বুঝাবো, এখন যাই কি মিটিং হয় শুনে আসি। রিমনের বাবা সবাইকে ডেকে একসাথে করে কজন মেহমান দাওয়াত করবে আমাকে লিস্ট করতে বললো। প্রকাশদের গ্রামের বাড়ি থেকে কয়জন আসবে না আসবে সবার লিস্ট লিখে রাখতে বললো। আমি কলমে নিয়ে লিস্ট করতে লাগলাম। তখন আপনার রুম থেকে আমার ফোন নিয়ে এসে বলল, আপু তোমার ফোন এসেছে। রুমে সবাই ছিল, সবার সামনে ফোন কেমনে রিসিভ করব, তাই ফোন নিয়ে রুমের বাইরে চলে আসলাম। ফোন রিসিভ করতে বলল, আমি মাহিন। আমার মুখ থেকে কথা বের হয় না, শরীর কাঁপতে লাগলো। আমি শুধু বললাম, তুই কই আছো এখন? মাহিন বলল, আমি টঙ্গী থাকি। আমি ঠিকানা দিতে বললাম, সে ঠিকানা জানে না, শুধু বলল রেল স্টেশনের কাছে। আমি ওরে বললাম, তুই এখন যে নাম্বারে ফোন দিছ এই নাম্বার কার? মাইন বলল, এটা বিকাশের দোকানের নাম্বার। আমি বললাম, তুই এখানে বসে থাক, কোথাও যাবি না, আমি তোরে নিতে আসবো, একটু দেরি হলো বসে থাকবি, চলে যাস না ভাই। মাহিন বলল, আচ্ছা আমি বসে রইলাম, তুমি আসো। ফোন কেটে দিয়ে দাদিকে ইশারা দিয়ে বাইরে নিয়ে আসলাম। আমি কান্না করতেছিলাম। দাদি বলল, কি হয়েছে? আমি দাদিকে বললাম, মাইনকে পাইছি, সে এখন টঙ্গী রেল স্টেশনে আছে, আমি ওর লগে দেখা করতে যাব। দাদি বলল, এখন রাত হয়ে গেছে, কেমনে যাবি? দাদি প্রকাশে বাবাকে ডাক দিল। প্রকাশে বাবাকে বলার পর বলল, টঙ্গী বেশি দূর না, সিএনজি দিয়ে চলে গেলে হবে। প্রকাশে বাবাকে দাদি ডাক দেবার পর রিমনও বাইরে এসেছিল। সে বারবার জানতে চাইল কি হয়েছে, ওরিন কান্না করে কেন। কেউ ওরে কিছু জবাব দেয় নাই। প্রকাশ্যে বাবা বলল, আমি তাহলে অরিনকে নিয়ে যাই। রিমন রেগে গিয়ে বলল, বারবার জানতে চাইলাম কি হয়েছে, কেউ কিছু বলে না কেন। তখন দাদি রিমনকে সবটা বলল। রিমন বলল, কারো যাবার দরকার নেই, অরিন আমার সাথে চলো, আমি নিয়ে যাব। আমি রুম থেকে কাপড় চেঞ্জ করে এসে রিমনের সাথে সিএনজিতে উঠলাম। রাস্তায় অনেক জ্যাম। রিমন চুপচাপ বসে আছে, আমিও চুপচাপ বসে রইলাম। হঠাৎ মনে হলো তাড়াহুড়ো করে বাসা থেকে টাকা না নিয়ে বের হয়ে গেছি। এখন সিএনজি ভাড়া দিব কই থেকে? রিমনের কাছে তো টাকা থাকার কথা না। তাই আমি সিএনজি ড্রাইভারকে বললাম, আঙ্কেল আবার গাড়িটা ঘুরে বাসায় নিয়ে চলেন, টাকা আনতে ভুলে গেছি। রিমন বলল, গাড়ি ঘুরাতে হবে না, টাকা আমার কাছে আছে। এ বলে সে তার মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, এই নাও। আমি বললাম, এত লাগবে না, গাড়ি ভাড়া আর অল্প কিছু টাকা হলেই হবে। রিমন বলল, এই ব্যাগ রাখো, পরে দেখা যাবে। আমি আবার ওই নাম্বারে ফোন দিলাম। লোকটাকে বললাম, এখান থেকে একটা ছেলে ফোন দিয়েছিল, সে কি আছে? লোকটা বলল, আছে। তখন মাইনকে ফোন দিল। আমি বললাম, দাঁড়িয়ে থাকিস, আমি রাস্তায় আছি। মাইন বলল, আচ্ছা আপু, আমি আছি। আমি তো টঙ্গী চিনি না। রিমনকে বললাম, আর কতক্ষণ লাগবে? রিমন বলল, বেশি না। আমি রিমনের দিকে তাকিয়ে রইলাম। যে রিমনের জন্য এত পাগল আমি, সে আমার পাশে বসে আছে, ভাবতে অবাক লাগছে। আমি রিমনের একটু কাছাকাছি এসে ওর হাতের উপরে হাত দিয়ে রাখলাম। তখন রিমন আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। ওর হাতের স্পর্শ পেয়ে আমার কেমন যেন লাগতে শুরু করলো। একটুর কাঁধে মাথা রাখার সুযোগ খুঁজছিলাম, কিন্তু ভয়ে আর সেটা হলো না। কিন্তু সে আমার হাত ছাড়ে না। এইভাবে ধরে রাখলে আমি শেষ। এমনিতে শরীর কাঁপাকাঁপি শুরু করলো। রিমনকে কাছে পেয়ে মনে অনুভূতিটা অন্যরকম ছিল। যদি আমার মনটা একটু খারাপ, তারপরও তার হাতের ছোঁয়ার অনুভূতি আমার মন ভালো করে দিয়েছে। আমরা টঙ্গী রেল স্টেশনে নেমে ওই নাম্বারে ফোন দিয়ে দোকানের নাম জানতে চাইলাম। দোকানদার নাম বলল। আমরা নাম খুঁজে বের করে দোকানের সামনে আসলাম। মায়ের দোকানের সামনে দাঁড়ানো ছিল, তার পাশ কেটে দোকানে ঢুকলাম। তার চিনতে পারিনি। দোকানদারকে বললাম, আমরা ছেলেটা খোঁজ নিতে আসলাম। তখন দোকানদার মাহিনকে ডাক দিল। আমি বাইরে গিয়ে মাহিনকে জড়িয়ে ধরলাম। মাহিনও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। রিমন আমাকে সামলে বলল, চলো অন্য কোথাও যাই। রেল স্টেশনে একটা নিরিবিলি জায়গায় এসে আমরা বসলাম। মাহিন বাবার মতো লম্বা হয়েছে, লম্বায় আমারও ছাড়িয়ে গেছে। সারা শরীরে ময়লা, জামা কাপড়ও ময়লা। আমি জিজ্ঞেস করলাম, কই থাকস তুই?
মাইন বলল, গাড়িতে থাকি, মাঝে মধ্যে এখানে থাকি যদি কাজ না থাকে। আমি বললাম, এই বয়সে কিসের কাজ করস? তোরা ঢাকা আসতে কে বললো লেখাপড়া ছেড়ে? তখন মায়ের আবার কান্না শুরু করলো। আমি ওর কান্না দেখে আবারও কান্না শুরু করলাম। মাইন বলল, আমাকে মামি মারতো সব সময়। মামি সারাদিন কাজ করতো, আমি স্কুল থেকে বাড়ি আসলে মামি বকাবকি করতো মারে নিয়ে। তাই আমি একজনের সাথে ঢাকা চলে আসি। রিমন আমাদের কথা শুনে বলল, ওরে নিয়ে চলো। আমি বললাম, না, এখন নিব না, বাড়িতে এখন অনেক মানুষ, থাকার জায়গা নেই। রিমন বলল, তাহলে কি করবা, আবার যদি হারিয়ে যায়? আমি বললাম, না, ওরে এখন ফোন কিনে দিয়ে যাব। মাইনকে বললাম, তুই যেখানে থাকিস রুম ভাড়া কত দিতে হয়? মাইন বলল, 600 টাকা, শুধু রাতে ঘুমানো যায়, দিনে না। আমি বললাম, তুই এখন থেকে কোনো কাজ করবি না, আমি টাকা দিব, তুই 1 মাস ভালো কোনো জায়গায় থাক, 1 মাস পর তোরা আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। মাইন বলল, আমি তো বাড়ি চিনি না। আমি বললাম, আমি নিয়ে যাব, এখন চল তোরে ফোন কিনে দেই। মার্কেটে গিয়ে ওর জন্য ফোন কিনতে গেলাম, যে পরিমাণ টাকা আছে এতে একটা ফোন কিনা যাবে। আমি টাচ ফোন নিতে চাইলাম, মাইন বলল, না আপু, এত দামি ফোন নিলে চুরি হয়ে যাবে। রিমনে বলল, এখন নর্মালটা কিনে দাও, ও যে পরিবেশে থাকে দামি ফোন রাখতে পারবে না, এখন শুধু যোগাযোগের জন্য একটা কিনে দাও। মায়েরও তাই বলল, তাই ওরে একটা বাটন ফোন কিনে দিলাম, সাথে একটা সিম কার্ডও। তারপরে ওরে জামা কাপড় কিনতে নিয়ে গেলাম, কিন্তু মাহিন জামা কাপড় কিনবে না, কাপড় নাকি রাখার জায়গা নাই। আমি বললাম, তাহলে কেমনে থাকবি জামা কাপড় ছাড়া? মাহিন বলল, আমার কাপড় আছে গাড়িতে, আর আজকে এখানে থেকে কাল গাড়িতে যাব, না হয় বাকি টাকা পাবো না। আমি বললাম, কোনো দরকার নেই, তোরে টাকা দিয়ে যাব, তুই কোনো কাজ করবি না। মাইন রাজি হলো। মাইনকে টাকা দিয়ে আমরা চলে আসলাম। সিএনজি ঠিক করে উঠে বসলাম, রাত অনেক হয়ে গেছে, এখন যে জ্যাম, যেতে 1টা বেজে যাবে। দাদিকে ফোন দিয়ে বললাম তারা যেন খেয়ে শুয়ে পড়ে। সিএনজিতে রিমন আমার পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার খিদে পেয়েছে নাকি? রিমন বলল, না, তোমার কথা ভাবছি। আমি বললাম, কি কথা ভাবছেন শুনি? রিমন বলল, তোমাদের বাড়ি থাকতেও আজকে তোমরা 2 ভাই বোন আলাদা হয়ে আছো, তাহলে তোমাদের বাড়ি কে দেখে? আর 1 মাস পর যে বললা মাহিনকে নিয়ে যাবা, তুমি তো আমাদের ছেড়ে যেতে পারবা না। আমি বললাম, ও, এই কথা, বাড়িতে আমার আপন কেউ নাই, শুধু চাচা আছে, যার জন্য আমি বাড়ি ছাড়া। সে মনে হয় আমাদের ঘর বাড়ি কিছু রাখে নাই। আপনার বাবা চলে গেলে আপাকে নিয়ে আমাদের বাড়ি যাব, সবকিছু ঠিক করে মাইনকে রেখে আবার আমি চলে আসব। রিমন বলল, এত বছর পর বাড়ি যাবা, ঠিক করবা কি? সব নতুন করে গড়তে হবে। আমি বললাম, আগে যাই তারপর। আর আপনাকে ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য, তবে আমার পাওনাটা দিলে আমি বেশি খুশি হব। রিমন বলল, কি পানা? আমি ওর কানের কাছে গিয়ে বললাম, আমার সুতার আংটিটা। রিমন বলল, ঠিক আছে, এখন বাসায় গিয়ে দিয়ে দিব। আমি বললাম, সত্যি? রিমন বলল, হ্যাঁ সত্যি। এই কথা শুনে আমি রিমনের হাত ধরে ওর গালে চুমু খেয়ে নিলাম। রিমন কোনো রিয়াকশন করেনি। রাস্তায় যে পরিমাণ যেন আমার মাথা খারাপ লাগছিল, তাই রিমনের কাঁধে মাথা রেখে দিলাম। রিমন এবার হাত ছেড়ে আমাকে এক হাত দিয়ে জড়ে ধরছে, এমন ভাবে জড়িয়ে ধরলো মাঝে মধ্যে সিএনজির ব্রেক করলে ওর হাতটা আমার বুকের একটা স্পর্শ করে। মুহূর্তটা এমন অবস্থায় ছিল আমি মনে হয় সিএনজিতে মাতাল হয়ে যাব, কিন্তু রিমনকে বুঝতে দেরি। মাঝে মধ্যে যখন শক্ত করে ধরে তখন আমি ওর গলায় চুমু খেয়ে নেই। রিমনের কোনো রিয়াকশন নেই, তাই আর চুমু দেনি। যদি রেগে যায় তা আমি শুধু স্পর্শ অনুভব করতে লাগলাম। সিএনজি বাসার সামনে এসে থামলো। রাত 1টার উপরে বাজে। রিমন আমাকে ছেড়ে দিয়ে বলল, নামো, চলে এসেছি। সিএনজি ভাড়া দিয়ে গেটে ঢোকার পর রিমন আমার হাত ধরে টান দিল। আমি বললাম, কি হয়েছে? রিমন বলল, সোজা উপরে চলো। আমি বললাম, এখন উপরে যাব? বাসায় সবাই আছে, দেখলে সবাই খারাপ মনে করবে, কালকে নিব আংটি। রিমন বলল, কোনো কথা নাই, উপরে চলো। আমি যেতে চাইনি, কিন্তু রিমন জোর করে নিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম রিমন উপরে নিয়ে কিছু একটা করবে, কারণ ওরা গাড়িতে চুমু দিছি। সে তখন কিছু না করলো, এখন তার জবাব দিবে, কিন্তু উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে, তাই যেতে চাই না। এখন সময় খারাপ, উল্টোপাল্টা হলে বেবি হয়ে যাবে। কিন্তু রিমন মানলো না, আমাকে জোর করে নিয়ে গেছে। আমি রুমে গিয়ে বললাম, তাড়াতাড়ি আংটি পরিয়ে দিন, আমার ঘুম ধরছে, ঘুমাতে যাব। রিমন আমার পিছনে এসে আমাকে জড়িয়ে ধরলো। তার হাত দুইটা আমার বুকের দুইটাকে শক্ত করে চাপ দিয়ে ধরে ঘাড়ের চুলগুলো ওর মুখ দিয়ে সরিয়ে আমার কানের কাছে এসে বলল, তোমার ঘুম ধরছে তাই না? আমি বললাম, প্লিজ ছাড়েন। কিন্তু রিমন ছাড়ছে না, উল্টো আরো গভীরভাবে কিস করতে লাগলো আর বলতে লাগলো, গাড়িতে তোমার সময় ছিল, এখন আমার। ওর পাগলামি বাড়তেই লাগলো। ওরে বাধা দিবার মতো শক্তি আমার ছিল না, কারণ ওর হাত যে জায়গায় রাখছে আমার সব শক্তি শেষ। রিমন তার পাগলামি এমন পর্যায়ে নিয়ে গেছে যে সে তার কাজ করে তারপর ঠান্ডা হয়েছে। আটকাতে পারলাম না, ওরা বেশি জোর করেনি। এরা আগের মতো যদি হয়ে যায় তাহলে ওরা আবার হারাতে হবে, কিন্তু ওরা আমার মতো করে এখনো পায়নি। ওর পাগলামির জন্য আমি আমার ফিলিংসটা বুঝতে পারিনি। রিমন ক্লান্ত হয়ে আমার বুকে শুয়ে আছে, তখন আমার শরীরে শুধু জামা ছিল, সেয়ালার তো রিমন খুলেই ফেলছে। আমি রিমনকে ডাক দিলাম, এখন আংটিটা পরিয়ে দিন। রিমন বলল, এখন আংটি পরিয়ে দিলে তুমি চলে যাবা। আমি বললাম, আর কি বাকি আছে, সব তো শেষ। রিমন বলল, তারপর এখন যাবে না।
এ বলে সে আবার আমার বুকে শুয়ে পড়ল। আমি বললাম, আপনার মনটা বলে আপনি যা খুশি করেন, শুধু একটা রিকোয়েস্ট, অনেক সাধনার পর আপনাকে পাইছি, আর হারিয়ে যাবেন না। রিমন উত্তর দিল, তোমাকে আর কিছু করব না, তোমাকে করা আর পুতুলকে করা একই। আমি বললাম, মানে কি বলতে যাচ্ছে? রিমন বলল, ঠিকই তো বললাম, আমি যে এত কিছু করলাম, তুমি কি একবারের জন্য আমাকে আদর করছো? আমি বললাম, আমার কি লজ্জা নেই নাকি? আপনি যা করলেন একবারের জন্য তো আমি চোখও খুলিনি। রিমন বলল, গাড়িতে লজ্জা লাগেনি তখন যে কিস করলাম? আমি কোনো উত্তর দিইনি, আবার চোখ বন্ধ করে ফেললাম। রিমন এবার কিছুটা রেগে গেছে, আমাকে চোখ খুলতে বলল। আমি চোখ খুলে ওদিকে তাকিয়ে আছি। রিমন বলল, অনেক লজ্জা তোমার। আচ্ছা, লজ্জা দূর করতেছি। এ বলে সে আমার নাভের নিচে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমাকে বলতে লাগলো, এখন লজ্জা লাগে? আমি কোনো জবাব না দিয়ে রিমনের হাত সরে সোজা ওর উপরে উঠে গেলাম। উপরে জামা খুলে ফেললাম। আমার নাকি কিছু নাই, এবার বুঝতে পারবে। এখন আমি আমার হাত দিয়ে ওর চোখ বন্ধ করে পাগলের মতো আমার পাগলকে আদর করতে লাগলাম। ওর কানে হালকা কামড় দিয়ে ওরে বললাম, আপনার মিনি হাতি আপনার উপরে, ওরে সামলান এখন। কি হলো রিমন সাহেব, আপনার ওরিনকে সামলান এখন। রিমন তার পজিশন চেঞ্জ করে মিনি হাতিকে ওর হার মানিয়ে দিল। রাত প্রায় 4টা বেজে গেছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না। রিমনকে বলতে লাগলাম। সে কান ধরে রাখছে আমার সামনে। এখন কি করব, নিচে কেমনে যাব? রিমন বলল, একটু দাঁড়াও। সে সুতার আংটিটা এনে আমার আঙ্গুলে পরিয়ে দিল। তারপর আমাকে 2 হাত দিয়ে কোলে তুলে নিল। এই অবস্থা নাকি সে আমাকে নিচে নিয়ে আসবে। আমি বললাম, না থাক, পরে গেলে আমার কোমর শেষ। রিমন বলল, কিছু হবে না। আমি রিমনের গলা জড়ে ধরে আছি। সে আমাকে নিচে নামিয়ে দিয়ে গেছে। আমি রুমে গিয়ে গোসল করে তারপরও ঘুমাইছি। আপনার টের পাইনি। 2 ঘন্টা পর দাদি ডাক দিছে, ওরিন উঠ। আমি দাদির ডাক শুনে উঠে গেছি, কিন্তু হাঁটতে পারছিলাম না। তাই দাদিকে বললাম, দাদি কাল রাতে পায়ে ব্যথা পাইছে, এখন তো হাঁটতে পারছি না। দাদি বলল, কই দেখি, দরজা খোল। আমি দরজা খুলে বললাম, এই দেখো। আন্তাজি দেখালাম। বুড়ি চোখে কম দেখে তাই বুঝতে পারলো না। জিজ্ঞেস করলো, কেমনে ব্যথা পাইলি? আমি বললাম, রাস্তা পার হবার সময় পায়ে ইটের বাড়ি লাগছে। দাদি বলল, ঠিক আছে, তুই রেস্ট কর। দাদিকে মিথ্যা বলে একটানা দুপুর পর্যন্ত ঘুমাইছি। দুপুরে উঠেও হাঁটতে কষ্ট হচ্ছে। সবাই খাবার খাচ্ছিল। রিমনের বাবা রিমনকে বলল, ওর পায়ে ইটের বাড়ি কি করে লাগলো? তুই কইছিলি। রিমন বলল, ইট নিয়ে খেললে এমনই হবে। সে ইটের উপরে উঠলো কেন? কেমন বজ্জাত, কেমনে উত্তর দিল। এখন রিমনের বাবা বলল, সমস্যা নাই, সে রেস্ট করুক, বিকালে আবার মা আসতেছে, সে তার কাজগুলো করে নিবে। আর আমাকে বলল, ওরিন, তোমার কথাই রাখলাম, আমার কমিউনিটি সেন্টার বুক করেছে শুক্রবারে। আমি গুনতে লাগলাম, শুক্রবার আসতে আরো 3 দিন বাকি। এই দিন পর ঠিকমতো হাঁটতে পারবো তো? আচ্ছা, দেখা যাক। দুপুরে খাবার খেয়ে গিয়ে আবার ঘুমাইলাম। হঠাৎ ফোনে মেসেজে শব্দ শুনে ফোন হাতে নিলাম। প্রকাশ কি যেন একটা মেসেজ দিল। ফোনে লক খুলে মেসেজটা পড়লাম। প্রকাশ আমার সাথে কথা বলতে চায়, খুব দরকারি। আমি ভাবতে লাগলাম, সে আমাকে কি এমন দরকারি কথা বলবে, তাও সরাসরি, মেসেজ না। কথাগুলো নাকি অনেক বেশি দরকারি, আমার ভালোর জন্য। আমি প্রকাশকে বললাম, মেসেজে বলো, এখন দেখা করা যাবে না, বাড়ি ভর্তি মানুষ, সবাই সন্দেহ করবে। প্রকাশ বলল, মেসেজে বলতে পারলে বলতাম, তুমি সময় করে বলো কখন কোথায় আসবো। আমি বললাম, ঠিক আছে, আমি পরে বলবো। প্রকাশ কি এমন বলবে, কথাটা না শুনে শান্তি পাচ্ছি না। আর যাই হোক, প্রকাশ আমার ভালোর জন্য বলছে, সে আমার খারাপ চায় না। বৃহস্পতিবার রাতে সবাই কেনাকাটি করতে গেছে। সেই ফাঁকে আমি প্রকাশকে মেসেজ দিলাম, এখন ফ্রি আছি, তুমি ছাদে আসো। এই মেসেজটা মা বাবা দেখছে, কারণ প্রকাশের ফোন মা বাবার কাছে ছিল। সে অনেক চালাক। যখন আমি আবার মেসেজ দিলাম, তাড়াতাড়ি আইসো, তখন ফোনটা প্রকাশকে দিয়ে দিল। এমন ভাব নিচ্ছিল যে সে কিছু দেখে নাই। প্রকাশ আমার মেসেজ পেয়ে মা বাবাকে রেখে সে ছাদে আসলো। আমি ছাদে দাঁড়িয়েছিলাম। প্রকাশ এসে বলল, ওরিন, অবশেষে তুমি আসলে। এখন বেশি সময় নেই, মা বাবা আমাকে না দেখতে পেলে খুশি খুশি এখানে চলে আসবে। আমি বললাম, প্রকাশ বলল, তোমার রিমনের সাথে আমার পরিবার আপনাকে বিয়ে দিবার চিন্তা ভাবনা করতেছে। রিমনের জন্য যে নতুন বাড়ি করতেছে, ওখানে আব্বু অনেক টাকা ইনভেস্ট করছে, শুধু এই কারণে। আর গত 2 দিন আগে তোমাকে নাকি রাত 4টা বাজে রিমন কুলো করে নিয়ে ঘুরছে এই বাসায়। এসব আমার মা দেখছে। এরপর থেকে বাবাকে চাপ দিচ্ছে, রিমনের বাবাকে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে। তারপর এটুকু পর্যন্ত প্রকাশ বলতে পারছে, তখন ছাদে মা বাবা এসে আমাদেরকে একসাথে দেখে ফেলছে। এটা নিয়ে মা বাবা রাগারাগি করতে লাগলো। প্রকাশ ওরা থামাতে পারছে না। ছাদে গাছের লাকড়ি ছিল, ওটা দিয়ে মা বাবা আমাকে মারতে লাগলো। প্রকাশের সাথে ছাদের এক কোণে দাঁড়িয়ে কথা বলার সময় মা বাবা ছাদে এসে আমাদেরকে একসাথে দেখে ওর মাথা নষ্ট হয়ে যায়। কাঠের লাকড়ি দিয়ে সে আমাকে মারতে লাগলো। প্রকাশ আটকাতে গেলে তারা মারতে থাকে। তখন প্রকাশ মা বাবার হাত থেকে লাকড়ি নিয়ে মা বাবাকে থাপ্পড় মারে আর আমাকে নিচে চলে যেতে বলে। আমি নিচে চলে আসলাম। মা বাবা বকাবকি শুরু করলো। রুমে এসে চিন্তায় পড়ে গেলাম, মা বাবা যদি সবাইকে উল্টাপাল্টা বোঝায়, তাহলে সবাই আমাকে খারাপ মনে করবে। সবাই খারাপ মনে করলেও আমার সমস্যা নাই, শুধু যদি রিমন আমাকে ভুল বুঝে, তাহলে তারা আর ফিরাতে পারবো না।
মা বাবা নিচে এসে তার মা বাবা সবাইকে ফোন দিয়ে নিচে এসেছে। তারা সবাই একসাথে ছিল। মা বাবার ফোন পেয়ে সবাই বাসায় চলে এসেছে। বাবা বাড়ির গেটে দাঁড়ানো ছিল। সবার জন্য অপেক্ষায় যখন সবাই আসলো, সাথে সাথে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছে চিল্লাতে চিল্লাতে। নিজের স্বামীর সম্মানটুকু রাখলো না। সবাই জানতে চাইলো হয়েছে। তখন প্রকাশ বলল, অরিন ছাদে ছিল, আমার ভালো লাগছিল না, তাই একটু ছাদে গেলাম। ওখানে আগে থেকে অরিন দাঁড়িয়ে ছিল। তখন ওর সাথে একটু কথা বললাম। এটা মা বাবা দেখছে, সেজন্য অরিনকে লাকড়ি দিয়ে মারতে মারতে নিচে নামাইছে। তখন মা বাবা বলল, সব মিথ্যা কথা। অরিন মেসেজ করে প্রকাশকে উপরে নিচে। তখন মা বাবা প্রকাশের পকেট থেকে জোর করে ফোন বের করে সবাইকে মেসেজ দেখালো। শুধু আমার মেসেজটা ছিল, আগে যত মেসেজ ছিল সে ডিলিট করে দিছে। আমি সব মেসেজ ডিলিট করে দিছি, কারণ রিমন যদি আমার ফোন হাতে দেয় আর মেসেজ দেখলে সমস্যা হবে। কিন্তু আজকে আমি ফেঁসে গেলাম। সবার সামনে যখন মা বাবা প্রকাশের ফোনে আমার মেসেজ দেখলো, তখন সবাই বিশ্বাস করলো আমার আর প্রকাশের সাথে কোনো সম্পর্ক আছে। মা বাবা এটাও বললো তারা ছাদে এক কোণায় ছিল। আমি উপরে যাওয়ার বিষয়টা টের পেয়ে দুজনে জামা কাপড় ঠিক করে নিছে। এই কথা শুনে প্রকাশ মা বাবাকে চর মারছে সবার সামনে। এখন প্রকাশের বাবা এসে প্রকাশকে চর মারলো। বউ সত্যি কথা বলে খারাপ লাগে? আমার ছেলে এমন কাজ করবে জানা ছিল না। এসব বলে প্রকাশের বাবা রিমনের বাবাকে বলল, আপনি যা করার করেন। রিমনের বাবা আমার মেসেজটা দেখার জন্য মা বাবার হাত থেকে প্রকাশের ফোনটা নিল। সাথে রিমনও ছিল। যখন দেখলো আমার মেসেজ, আমি ফ্রি আছি, তুমি ছাদে চলে এসো, তাড়াতাড়ি এসো। এই মেসেজ দেখে রিমন আমার দিকে তাকিয়ে থুতু ফেলে সে তার রুমে চলে গেছে। রিমনের বাবা মা প্রকাশের বাবাকে বলল, আপনারা রুমে যান, আমি বিষয়টা দেখছি। তারা চলে যাওয়ার পর রিমনের বাবা আমাকে ডাক দিল। আমি গেলাম। তখন রিমনের বাবা, মা আবার মা, দাদি আর প্রকাশের বাবাও এসেছে। সবার সামনে রিমনের বাবা আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে কতবার জিজ্ঞেস করলাম প্রকাশকে মা বাবার সাথে বিয়ে দিব কিনা? তুমি পারমিশন দিয়েছিলাম, তাইলে আজকে তুমি ওর সাথে এইভাবে মেলামেশার কারণ কি? তখন যদি বলতা আমি মা বাবাকে বিয়ে দিতাম না, তোমার বিয়ে দিতাম। আর তোমাদের মধ্যে যে সম্পর্ক আছে এটা কেন বললা না? এখন আমার মেয়ের সংসারটা কেন নষ্ট করতেছো? আমি কিছু বলছি না, শুধু কান্না করছি। দাদি বলতেছে আমি বারবার না করছি, ডাক্তার সাহেব মা আবার বিয়ে না দিতে, তারপরে দিলে। আমি নিজের চোখে এর আগে ওদের মেলামেশা দেখছি। তখন গিয়ে আমার কথা বিশ্বাস করলে না। প্রকাশের বাবা বলল, এখন এসব বলে লাভ হবে না। কেমনে কি করলে কি হবে সেটা ভাবেন। কালকে অনুষ্ঠান, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। রিমনের বাবা বলল, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর আলাদা করা যাবে না। আর সবাই একসাথে থাকলে আবার এই ঝামেলা শুরু হবে। সে ছেলে মানুষ, একটু একটু এরকম করবে, কিন্তু ঘরের মেয়ে ভালো না হলে পরের ছেলেকে দোষ দিয়ে লাভ নাই। এই বাড়িতে মা বাবা আর তার জামাই থাকলে ওরেনে এই বাড়িতে থাকার দরকার নাই। যে মেয়ে আমাদের সম্মানের কথা চিন্তা করলো না, তার থাকার দরকার নেই। প্রকাশের বাবা বলল, আপনি যা ভালো মনে করেন। আর যদি বলেন প্রকাশকে আমরা অন্য কোথাও পাঠিয়ে দেই। রিমনের বাবা বলল, আপনার ছেলে এই বাড়িতে না এসে থাকতে পারবে, কিন্তু আমার মেয়ে এই বাড়িতে না এসে থাকতে পারবে না। তখন আবার ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হবে। তাই অরিনকে আমরা এখান থেকে আমাদের সাথে নিয়ে যাব। ওইখান থেকে লেখাপড়া করে ওখানে বিয়ে দিয়ে দিব। তার আর এই বাড়িতে আসার দরকার নাই। ম্যাডামও বলল এটাই ভালো হবে। অরিন আমার সাথে থাকলে আমার ছোট বাচ্চাটাকে দেখাশোনা করতে পারবে, আমার কোনো চিন্তা থাকবে না। রিমনের বাবা ম্যাডামকে বলল, অরিন ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা করো, আমাদের সাথে নিয়ে যাব। আমি ওনাদের মুখের উপরে কোনো কথা বলি নাই। রুম থেকে বের হয়ে আমার রুমে এসে শুয়ে পড়ছি। এতটা কষ্ট লাগতেছে কাকে বোঝানোর মতো না। বারবার মার কবরের কথা মনে হচ্ছে। ইচ্ছে করছে এমন একটা জায়গায় আমিও চলে যাই। অন্যদিন আফরা আমার সাথে ঘুমাতো, আজকে আফরাকে আমার সাথে ঘুমাতে দেয় নাই ওর মা। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে দরজা লাগিয়ে দিয়েছি। কি থেকে কি হয়ে গেল এসব ভাবতে ফুফে ফুফে কান্না শুরু করতে লাগলাম। রাতে খাইও নাই, কেউ ডাকও দেয়নি, কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে উঠে নাস্তা করতে গেলাম, তখন দিদি আফরা আর তার মা আমাদের পাশের রুমে। তারা রান্না করছে, সাথে দাদিও ছিল। আমি বুঝতে পারছি তারা আমার জায়গা দখল করে নিছে। মনে হয় আমি রুমে চলে আসার পর তাদের মধ্যে নতুন করে কোনো কথা হয়েছে। আমি আবার চলে গেলাম রুমে, দরজা খোলাই ছিল। কিছু সকালে নাস্তার টাইম পেরিয়ে দুপুর হতে চলো, কে একবার ডাকও দিল না। অথচ অন্য সময় আমি রুমে এসে একটু রেস্টও নিতে পারতাম না, ডাকাটা কি শুরু করতো। আমি সকালে না খেয়ে শুয়ে আছি। দুপুর করে বিকাল হয়ে গেছে, বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। আমি উঠে বাইরে আসলাম, কাউকে কোথাও দেখছি না। তখন দারোয়ান আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি অনুষ্ঠানে যাবেন না? তখন মনে হলো আজকে তো মা বাবার প্রকাশ বিয়ের অনুষ্ঠান, তারা কি আমাকে ডাকও দিল না। অথচ তাদের বিয়েটা আমার জন্য হয়েছে, আমার জন্য প্রকাশ বিয়েটা করছিল। আমি বুঝতে পারলাম এ বাড়িতে আমার আর জায়গা নেই। আমি দারোয়ানকে বললাম সবাই চলে গেলে বাড়ি দেখবে কে, তাই যাইনি। আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে মাহিনকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করার পর গাড়ি হর্ন শব্দ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, মাহিন তুই কি আবার গাড়িতে গেছ? মাহিন বলল, আপু বসে থেকে ভালো লাগছিল না, তাই আসলাম, তুমি রাগ করো না। আমি বললাম, রাগ নাই রে ভাই, তুই কাজ কর। মাহিন বলল, আপু আজকে শেষ, আর যাব না। আমি বললাম, মাহিন কত টাকা কাজ করিস, তোর বোনকে খাওয়াতে পারবে? মাহিন বলল, আপু তোমার কি হয়েছে? আমি বললাম, না কিছু না। মাহিন তুই ফোন খোলা রাখিস,
মাইন বলল, ঠিক আছে আপু, তুমি ফোন দিও। কথা শেষ করে ফোনটা সাইডে রেখে শুয়ে আছি। শরীর ভালো লাগছে না, না খেলে আর ঠিক থাকতে পারবো না। রান্নাঘরে গেলাম, কিছুই রান্না করা নেই। ভাবছি রান্না করে খাবো, কিন্তু যে এবারের জন্য এত কিছু করলাম, তারা আমাকে একবার খাবারের জন্য ডাকও দিল না। এমনি কি তারা সবাই কমিউনিটি সেন্টারে গেল, আমাকে বললো না। আপনাকেও আমার রুমে আসতে দিল না। আমি এই বাড়িতে এত পর হয়ে গেছি, তাহলে এই বাড়ি কোনো খাবারও আমি খাবো না। দরজা লাগে শুয়ে পড়লাম। এদিকে আমি অনুষ্ঠানে যাইনি বলে রিমন বাসায় চলে এসেছে, এটা আমি জানতাম না। রাতে যখন সবাই বাসায় আসলো, তখন আমি টের পাইছি, কিন্তু আমি দরজা খুলে বাইরে আসি নাই। কিছুক্ষণ পর আমার দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। আমি উঠে দরজা খুললাম, ম্যাডাম এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, সারাদিন কি বিছানা ছেড়ে উঠি নাই নাকি? আমি বললাম, উঠে কি করব, কোনো কাজ তো নাই। ম্যাডাম বলল, কাজ নেই ঠিক আছে, কিন্তু খাবার খাইতে গেলে না কেন? আর আমাদের সাথে অনুষ্ঠানে গেলে না কেন? আমি বললাম, কেমনে যাব, আমার জন্য সবার সমস্যা। ম্যাডাম বলল, দেখ, এমন ঘটনা ঘটলে সবাই একটু রাগ আর অন্য চোখে দেখবে, তার জন্য নিজে না খেয়ে থাকবে। রিমনের বাবা না হয় রেগে আছে, আমরা তো আছি। তুই যে অনুষ্ঠানে গেলে না, আমি খোঁজ নিছি, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। আমার মেয়ে আমার কথা শুনে না, আমার জামাই আমার কথা শুনে না, তাই আমি চুপচাপ আছি। আর কয়টা দিন অপেক্ষা কর, আমরা চলে যাব। ম্যাডামের কথা শুনে আমি একটু ভরসা পাইলাম। আমার পাসপোর্ট করতে হবে, ভিসার আবেদন করা লাগবে। যদি দেরি হয় তাহলে রিমনের বাবাকে পাঠিয়ে দিব, পরে তোরে নিয়ে আমি যাব। এসব নিয়ে কথা হচ্ছে, তখন দাদি বাহির থেকে চিল্লাচ্ছে, কই গেলে রে মা? আবার মা, দেখ উপরে আবার পাগলের কি হয়েছে, সব ভেঙে ফেলছে। এই কথা শুনে সাথে সাথে আমি আর ম্যাডাম দুজন বাইরে আসলাম। রিমনের রুম থেকে শব্দ আসতেছে, কিছু একটা ভেঙে ফেলা। এখন কেউ ভয়ে উপরে উঠে না। রিমনের বাবাকে ফোন দিল ম্যাডাম। রিমনের বাবা আর প্রকাশের বাবা রাত করে বাইরে গেছে। সবাই বলতে লাগলো, উপরে কেউ যাবি না, রিমনের বাবা আসলে সে দেখবে। কিন্তু আমার ভয় হচ্ছে, রিমন কি এমন করেছে? হঠাৎ তার কান্নার শব্দ পাওয়া গেছে, কিন্তু কে শ্বাস নিয়ে উপরে যায় না। যখন আমি ওর কান্নার শব্দ পেলাম, তখন দৌড় দিয়ে উপরে চলে গেলাম। রুমের দরজা লাগানো ছিল, আমি গিয়ে ডাক দিলাম দরজা খুলতে, কিন্তু সে দরজা খোলে না। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করছি কি হয়েছে কিনা, এখন সে জানালাও বন্ধ করে দিছে। আমি বারবার চেষ্টা করেও দরজা খুলতে পারি নাই। রিমনের বাবা এসে যখন ডাক দিল, তখন দরজা খুলছে। আমি রুমে ঢুকি নাই, বাইরে থেকে দেখলাম টিভি ভেঙে ফেলছে। সে তার বাবাকে জড়ে ধরে কান্না করছে, বারবার মাথা চুলগুলো টানতে লাগলো। রিমনের বাবা বুঝতে না পারলো, আমি বুঝতে পারছি রিমনের মাথা খারাপ লাগছে, সেজন্য এমন করছে। ওর মাথা এখন ঠান্ডা না হলে রিক্স আছে। আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে দই এনে দিলাম রিমনের বাবার হাতে। রিমনের বাবা নিজের হাতে রিমনকে দই খাওয়াই দিল। একটু পর এমনিতে ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার আগেই বলে দিছে ওরে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না, যদি তার সমস্যা দেখা দেয় তাহলে ঘুমের ওষুধ খাওয়াতে। রিমনের বাবা রিমনকে ঘুমের ওষুধ দিয়ে রিমনের পাশে বসে আছে। একটু পর রিমন ঘুমিয়ে গেছে, তখন সবাই নিচে চলে এসেছে। নিচে এসে রিমনের বাবা সবার সামনে রাগারাগি শুরু করলো। রিমন যে অনুষ্ঠান থেকে একা একা চলে আসতো, তোমরা কেউ দেখো নাই? তখন থেকে যদি ওর পাশাপাশি কেউ থাকতো, তাহলে ওর মানসিক অবস্থাটা বুঝতে পারা যেত। সবাই বলল, তারা কেউ জানতো না রিমন কখন বাসায় এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমিও জানি না কখন বাসায় এসেছে। এখন আরো বেশি রেগে গিয়ে বলতে লাগলো, আমার পোলা আমি খোঁজ রাখবো, ওরে সাথে করে নিয়ে যাব। ওর জন্য এইবারই কারো মায়া নেই। এখন যদি ওর আবার সমস্যা হয়, তখন আর কোনো উপায় নাই। ওর জন্য আলাদা বাড়ি করছি, ওরে বিয়ে করাবো, কিন্তু এমন হলে ওরে কে দেখবে? সবাই সবার মতো চুপচাপ ছিল, কে কোনো কথা বলে নাই। শুধু আমি বললাম, টেনশন করবেন না, আগে যেমন আমি দেখছি এখন থেকে আমি খোঁজ খবর রাখবো। তখন মা বাবা সবার সামনে বলে ফেললো, আমার জামাইয়ের মাথা খেয়ে এখন আমার ভাইয়ের মাথা খাইবে নাকি? এই কথা শোনার পর ম্যাডাম রেগে গিয়ে মা বাবাকে থাপ্পড় মেরে বলল, বড়দের সাথে কেমনে কথা বলতে হয় শ্রীকৃষ্ণই নাকি? বাবা তখন মনে মনে আরো রেগে গিয়ে ফুলতে লাগলো। রিমনের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে গেছে রিমনের উপর নজর রাখতে। আমি রুমে চলে আসলাম, ভাবতে লাগলাম রিমন তো রাতে খায়নি, তাহলে ওর জন্য খাবারের ব্যবস্থা করি। রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলাম, তখন সেখানে প্রকাশে মা ছিল। মনে মনে বলতে লাগলাম, এই মহিলাকে ভালো মনে করছিলাম, কিন্তু সে আরো বেশি খারাপ। আমি রান্নাঘরে গিয়ে রুটি বানানোর জন্য জায়গা দিতে বললাম, সে একটা চুলা ছেড়ে দিছে। আমি রিমনের জন্য রুটি বানিয়ে মাংস বোনা করতেছি, তখন দাদি আর ম্যাডাম আসলো। ওদের দেখে প্রকাশে মা বলল, এক ঘরে থেকে যদি আলাদা রান্না করা লাগে, তাহলে আলাদা জায়গায় থাকলেই পারে। দাদি বলল, কি হয়েছে, এখন কিসের রান্না করা হচ্ছে? প্রকাশে মা বলল, কিছু তরকারি ছিল, ওটা গরম করছি, আর উনি ওনার জন্য আলাদা রুটি মাংস বোনা করছে। তাই বললাম, একসাথে থেকে আলাদা খাইলে আলাদা থাকলেই পারে। তখন ম্যাডাম বলল, ওরে সারাদিন খায়নি, তার যা মন চায় রান্না করুক, এতে তো আমাদের সমস্যা হচ্ছে না, তাহলে আপনারা এমন করছেন কেন? ম্যাডামের কথা শুনে আমি উত্তর দিলাম, আমি 5 দিন না খেয়ে থাকলো, নিজের জন্য আলাদা রান্না করব না। এগুলো রিমনের জন্য, সে রাতেই নাকি খায়নি, এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে ওনার খিদে লাগবে, তখন ওনার মাথা আরো গরম হবে, সে সময় খাবার কই পাবো? তাই এখন রেডি করে রাখছি। তখন ম্যাডাম বলল, রুটি বানিয়ে রাখো, আমিও খাবো। তখন আবার রুটি বানিয়ে রেখে দিলাম। রিমনের জন্য রাতের খাবার রেডি করে তার রুমে নিয়ে গেলাম, তখন সে ঘুমাচ্ছে। আমি ডাক দিই নাই, এমনি সে আমার উপর রেগে আছে।
এমনি সে অসুস্থ। সেই জন্য রাতে আমি রিমনের রুমে থাকার চিন্তা ভাবনা করলাম। কিন্তু এভাবে তার রুমে থাকলে সবাই কি নাকি বলে, সেজন্য আবার নিচে গিয়ে ম্যাডামের থেকে পারমিশন নিলাম। বললাম রিমন ভাই এখন ঘুমাচ্ছে, কখন উঠে ঠিক নাই, আমি একটু অপেক্ষা করে যদি উঠে তাহলে খাবার খাওয়াইয়া চলে আসবো। ম্যাডাম বলল ঠিক আছে, যদি বেশি পাগলামি করে ডাক দিস আমাদের। তখন রুমে প্রকাশে বাবা মাও ছিল, আর মা বাবা বাইরে দাঁড়িয়ে ছিল। আমি আবার উপরে চলে আসলাম। আমি 2 দিন ঘুমাইছি, সেজন্য আমার ঘুম আসবে না, সারা রাত জাগতে পারবো, সমস্যা হবে না। রিমন ঘুমাচ্ছে, ঘুমাতে থাকুক। আমি ফোন নিয়ে টিপতে লাগলাম। একটু পর আবার নিচে গিয়ে আমার ফোনে চার্জার নিয়ে আসলাম। রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। আমি ফোন চার্জে দিয়ে ভাবছি একটু শুয়ে থাকবো রিমনের পাশে, তখন কারো আসার শব্দ শুনতে পেলাম। এত রাতে কে আসবে? আমি মনে মনে ভাবলাম রিমনের বাবা মনে হয় রিমনকে দেখতে আসতেছে। তাই দরজার পাশে দাঁড়িয়েছিলাম, দরজা খোলাই ছিল। রিমনকে রুমে রেখে আমি দরজা লাগিয়ে দিলে তখন হয়তো কেউ মাইন্ড করতে পারে। যখন দরজার সামনে এসে দরজা ধাক্কা দিল, তখন দেখলাম প্রকাশের মা আর মা বাবা এসেছে। ওদের দেখে আমার বুকের ভিতর কেমন করে জানি করে উঠলো। ওরা কোনোদিন রিমনের রুমে আসে না, আর আজকে এত রাতে এই রুমে। ওরা 2জন রুমে ঢুকলো। ওদেরকে দেখে আমি এক সাইডে চলে গেলাম। এমনিতে তো ওদের সাথে আমার ঝগড়া, তাই কোনো কথা বলি নাই। কিন্তু কোনো কিছু বোঝার আগে বাবা আমাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে লাগলো। প্রকাশের মা দরজার সামনে থেকে পাহারা দিচ্ছিল। আমি যখন চিৎকার দিয়ে রিমনের উপর পড়ে গেলাম, তখন লাস্টে কি দিয়ে যেন আমার মাথায় আঘাত করছে। তারপর আমি আর কিছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালে ছিলাম। আমার ব্লাড চলছিল, নড়াচড়া করতে পারছিলাম না। 2 চোখ দিয়ে তাকিয়ে আছি, কাউকে দেখছি না। আমার জ্ঞান ফেরার খবর যখন ডাক্তার বলছে, তখন রিমনের বাবা আর মা আমার কাছে আসলো। ওনারা এসে আমার হাতে ধরতে লাগলো। রিমনের বাবার চোখে পানি ছিল। ডাক্তারকে বলতেছে আমাদের কপাল ভালো, ওরা বাঁচাতে পারছে, ওই আমাদের কাছে আমানত। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি, সেও কান্না করছে আমার এই অবস্থা দেখে। আমি আশেপাশে তাকিয়ে আছি, রিমনকে দেখছি না। আমার এই অবস্থা, রিমন কেন আসলো না? দাদিও আমাকে দেখতে আসলো না। রিমনের বাবা ম্যাডামকে বলল তুমি কালকে চলে যাও, আমি আর সপ্তাহ পরে আসবো অরিনকে বাড়িতে রেখে। ম্যাডাম আমার মাথায় হাত দিয়ে বলল মেয়েটাকে এই অবস্থায় রেখে যেতে ইচ্ছে করছে না। রিমনের বাবা বলল অরিন সুস্থ হলে ওরা আমি নিয়ে আসবো। ওদের কথা শুনে মনে হলো এখনো সেই রাগ তারা ধরে রাখছে, তাই বারবার আমাকে বিদেশে নিয়ে যাবার কথা বলে। আমি ম্যাডামের হাতে ধরে হালকা টান দিলাম। তখন ম্যাডাম মাথা নিচু করে আমার মুখের কাছে এসে বলল কিছু বলবি? আমি বললাম রিমন ভাই কই? ম্যাডাম রেগে গিয়ে বলল ওর নাম আর নিবি না, তোর কপাল ভালো যে তুই বেঁচে গেছস। ওর বাবা নিজে পুলিশে দিচ্ছে, ওখান থেকে ওরে মেন্টালে নিয়ে যাবে। রিমনের বাবা বলল কার কথা জিজ্ঞেস করে অরিন? ম্যাডাম বলল রিমনের কথা। তখন রিমনের বাবা বলল ওর কথা জিজ্ঞেস করো না, সে আমার পরিবারের সবাইকে মেরে ফেলতো একে একে। ভাগ্য ভালো তার আগে ওরে পুলিশে দিতে পারছি। এর আগে ওরে ছাড়িয়ে আনাটা ভুল হয়েছে। সে সুস্থ হয়নি, যদি সুস্থ হতো সে তোমাকে মেরে ফেলার চেষ্টা করতো না। এই কথা শুনে আমি কান্না শুরু করে দিলাম। কথা বলার মতো কোনো শক্তি ছিল না, শুধু চোখের পানি টলটল করে পড়তে লাগলো। আমি বোঝাইতে পারি নাই যে রিমন আমাকে মারতে চায়নি, মারতে চাইছে আপনাদের মেয়ে আর তার শাশুড়ি। আমার মাথার পিছনে অনেকগুলো সেলাই দিতে হয়েছে, আমার চুল কেটে ফেলা হয়েছে, হাতের আঙুল কেটে গেছে, পিঠে সেলাই করা হয়েছে। আমাকে এই অবস্থায় রেখে ম্যাডামের চলে যেতে হচ্ছে। আমি কবে সুস্থ হব এখনো জানা নাই। ম্যাডাম চলে যাবার আগে সবকিছু রেডি করে হাসপাতালে এসে আমার সাথে দেখা করে গেছে। যাবার আগে বলে গেছে রিমনের বাবাকে রেখে যাচ্ছি, তুই সুস্থ হলে তারপর সে যাবে, তার আগে না। আর পুলিশে তোর স্টেটমেন্ট নিলে যা যা করছে সব বলবি। আমি আবারও কান্না শুরু করলাম। আমি কার নামে স্টেটমেন্ট দিব? আমার কথা কেউ বিশ্বাস করবে না। ম্যাডামে চলে যাবার সময় কান্না করে গেছে, আমার পাশে দাদিকে রেখে গেছে। ওদের পরিবার থেকে শুধু প্রকাশে বাবাকে আসতে দেখছি। রিমনের বাবা নানার কাজে ব্যস্ত, দিনে রাতে 2বার করে এসে দেখে যায়। দাদিরও সমস্যা হচ্ছে, উনি বুড়ো মানুষ, তারপর অনেক কষ্ট করে সে আমার পাশে ছিল। 6 দিন যাবার পর আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম। রিমনের বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলো ওরা কি বাসায় নিয়ে যেতে পারবো কিনা। ডাক্তার বলল আর 3 দিন থাক, তারপর নিয়েন। আমি দাদিকে জিজ্ঞেস করলাম রিমন ভাই এখন কই? দাদি বলল এখন কোনো চিন্তা নাই, তারা আমরা সবাই মিলে পুলিশের কাছে দিয়ে দিছি। তার বাবা তার নামে মামলা করছে, পরিবারের সবার জীবন রক্ষাতে ওরে মেন্টালে দিয়ে দিছি। তাদের জানতে চাইলো ওদিন রাতে রিমন কেন আমাকে মেরে ফেলতে চাইলো, কি করছিলি তুই? তাদের কথা শুনে বুঝতে পারলাম আমাকে মারার শব্দ রিমনের উপর পড়ছে। এখন সত্যিটা বলে কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই বলবে মা আবার প্রকাশের সাথে আমার যে ঝামেলা হয়েছে সেজন্য তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছি। তাই এখন চুপচাপ থাকতে হবে। আগে রিমন কই, তার কি হয়েছে সেটা শুনে নেই। দাদিকে বললাম আমার তো কিছু মনে নাই ওই রাতের ঘটনা, আমি অজ্ঞান হবার পর কি হয়েছিল। দাদি বলল ওরা তো যখন রিমন তোরে মারছিল তখন প্রথম আমি একটু শব্দ পেয়েছি, কিন্তু যখন বিছানা থেকে উঠে বসলাম তখন আর কোনো শব্দ পাইনি, তাই আবার শুয়ে পড়লাম। ঠিক তার 2 মিনিট পর রিমনের কান্না চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। আমি উঠে রিমনের বাবাকে ডাক দিলাম। রিমনের বাবা ওরা উঠে তাড়াতাড়ি উপরে গেল। তখন গিয়ে দেখে তুই রক্তাক্ত অবস্থায় আর রিমনের সারা শরীরে রক্তের দাগ। আর রিমন তখন মানসিক অবস্থায় ছিল না, সে রক্ত খেতে লাগলো। এটা পাশে ছুরি পড়েছিল। রিমনের বাবা রুমে গিয়ে ছুরিটা বের করে আমাদের হাতে দিল।
আর তোরে নিয়ে বের হয়ে রিমনকে বাইরে থেকে আটকে রাখলো। তারপর তোরা হাসপাতালে নিল। আমরা সবাই মনে করছি তুই মরে গেছ। প্রকাশ বলল সে মরেনি, তারা এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তোরে নিয়ে এখানে আসলাম। আর রিমনের বাবা রিমনকে পুলিশে দিয়ে দিছে। আমি দাদির কথাগুলো শুনে কান্না করতে লাগলাম। আমাকে মেরে ফেলতে না পারলেও আমার রিমনকে তারা সরিয়ে দিছে। রিমনের মানসিক অবস্থা আগে থেকে ভালো ছিল না। আমার এই অবস্থা দেখে রিমন পুরোপুরি পাগল হয়ে গেছে। তার মাকে এমন অবস্থা দেখে প্রথম পাগল হয়েছিল, আর এখন আমাকে দেখে সবকিছু প্রকাশে মা করছে, বাবাকে বুদ্ধি দিছে। তারা বুঝতে পারছে রিমনের মানসিক অবস্থা ভালো না। এই মুহূর্তে আমাকে সরিয়ে দিলে সবাই মনে করবে রিমন করছে এই কাজ। এক ডিলে দুই পাখি, স্বীকার করতে চাইছে, কিন্তু একটা সফল হয়েছে আর রিমনকে তারা দূরে সরিয়ে দিচ্ছে। দাদিকে বললাম সবাই আসলো, মা বাবা তার শাশুড়ি আসলো না কেন? দাদি বলল তারা বাড়িতে কাজ করে, আপনার স্কুল আছে সেজন্য হয়তো। আমি বললাম ডাক্তার 3 দিন থাকতে বলছে, 3 দিন পর বাড়িতে যাব, তখন তুমি আমার সাথে থাইকো। দাদি আমি একা কোনো কাজ করতে পারবো না। দাদি বলল তোর কোনো কাজ করতে হবে না। 3 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে চলে আসলাম। বাড়ির গেটে ঢুকতি প্রকাশে মা আমাকে দেখে সে তার রুমে চলে গেছে। তাদের মনে এখন ভয় আমি নেই, সত্যি কথা বলে দেই। কিন্তু আমি এখন কিছু বলবো না, কারণ এখন বললে কেউ বিশ্বাস করবে না। উল্টা আমাকে তারা বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। আর এমনটা করলে আমি রিমনকে ছাড়াতে পারবো না। আমার বিশ্বাস রিমন ঠিক হয়ে যাবে। তখন তার বাবাকে দিয়ে ছাড়িয়ে আনবো, শুধু একটু সময়ের অপেক্ষা। বাসায় গিয়ে আমি রুমেই থাকতাম। বেশি সময় আফরা বা দাদি এসে খাবার দিয়ে যাইতো। একদিন আফরাকে জিজ্ঞেস করলাম রান্নাঘরে কে কে আছে। আফরা বলল আম্মু একা রান্না করছে। তখন সুযোগ বুঝে আমি গেলাম রান্নাঘরে। প্রকাশ্যে মা আমাকে দেখে চলে যেতে লাগলো। যখন আমি বললাম পালে লাভ নেই, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে না, এবার তোরা নিজেরা মরবি। রিমনকে আমি আবার এই বাড়িতে নিয়ে আসবো। আর এখন তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ এখন বাসায় রিমন নেই যে, সব দোষ তার উপরে পড়বে। আজকে থেকে তোরা সবাই সাবধান হয়ে যাইস। এই বাড়িতে এখন থেকে আমি যা বলবো তাই হবে। যদি এর বিপরীত হয় তাহলে তোদের সবকিছু রিমনের বাবাকে বলে দিব। আর যত তাড়াতাড়ি পারিস তোর পোলার বউকে নিয়ে এখান থেকে চলে যাইস। আর একটা কথা শোন, আমাকে যে মারলি তোরা, রিমন যদি এটা ভুলও টের পেয়ে থাকে তাহলে তোদের বাঁচার কোনো উপায় নেই। প্রকাশে মা আমার কথাগুলো শুনে চুপচাপ বের হয়ে গেছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। শরীরের অবস্থা ভালো না, তার মধ্যে রিমনের জন্য মন মানছে না। এই মুহূর্তে ওর জন্য কি করতে পারবো কিছু মাথায় ঢুকছে না। রিমনের বাবা বাসায় এসে আমার পাশে বসলো। আমি কি করব জানতে চাইলো, ওনার সাথে যাবো কিনা। আমি বললাম না, আমি এখানে থেকে পড়বো। তখন দাদিকে বললো মা তাহলে কি করব, আমি চলে যাই, তুমি এই দিকটা সামলিয়ে রেখো। দাদি বললো তুই যা, ঠান্ডা মাথায় কাজ কর, আমি দেখবো এই দিকটা। তখন আমি বললাম একটা কথা ছিল আমার। রিমনের বাবা বলল কি কথা বলো। আমি বললাম রিমন ভাইকে ছাড়িয়ে নিয়ে আসেন, উনি ঠিক হয়ে যাবে এখানে থাকলে। এই কথা শুনে রিমনের বাবা রেগে গেল। তোমার কথাই তো আমি সবাইকে বিপদে ফেলতে পারি না। এই বাড়িতে তুমি ছাড়াও আমার মা, আমার মেয়ে, মেয়ের জামাই, শ্বশুর শাশুড়ি সবাই আছে। তাদের কিছু হলে কে দায় নিবে? এরপর আর এই কথা মুখে নিবা না। ওর জন্য তোমার একা খারাপ লাগে না, আমারও লাগে। ওর জন্য বাড়ি করতেছি, প্রায় 1/2 কোটি টাকা লোন নিয়েছি। বাড়ির কাজ শেষ হবার আগে এই ঘটনা ঘটলো। আগে এমন হলে বাড়ি করতাম না। এখন বাড়ির কাজ শেষ হতে 8 থেকে 9 মাস লাগবে। দাদি বলো তুই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে যা, আমি দেখবো বাকিটা। 3 দিন পর রিমনের বাবা চলে গেছে। তার কয়দিন পর হাসপাতালে গিয়ে আমার সেলাই কাটিয়ে আনছে দাদি। এখন আগের মতো জীবনযাপন করলেও মাথায় চুল না থাকার কারণে সবসময় মাথায় কাপড় দিয়ে রাখতে হয়। এ বাড়িতে এখন প্রকাশও থাকে না। সে যে হাসপাতালে জব নিছে ওখানে থাকে, মা বাবাকে সাথে নেয়নি। আমি ভাবছি প্রকাশের সাথে যোগাযোগ করব, কারণ ওর হেল্প লাগবে রিমনকে ছাড়াতে। প্রায় 1.5 মাস হতে চললো রিমনের রুম তালা মারা। একদিনের জন্য কেউ খোলেনি। আমি ভাবছি আজকে খুলবো। চাবি কার কাছে খুঁজতে হবে। দাদিকে বললাম ওই রুমের চাবি কই। দাদি বলল রিমনের বাবার কাছে ছিল। রিমনের বাবার কাছে যদি থেকে থাকে তাহলে ওনার রুমে রেখে গেছে। আমি রুমে খুঁজে চাবি বাইর করলাম। দাদিকে নিয়ে গেলাম উপরে, বললাম চলো যাই, ভয়ের কিছু নাই। দাদিকে নিয়ে রুমে তালা খুলে রুমে ঢুকলাম। বিছানা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে। আমার রক্তে দাগও ছিল। আমি সবকিছু নিয়ে ধুইতে দিলাম। বিছানার চাদর টান দিতে রিমনের ফোন নিচে পড়লো। আমি ফোনটা হাতে নিলাম, কিন্তু অফ। এত চেষ্টা করলাম অন করতে পারলাম না। ফোন কেন অন হয় না, সেজন্য ভাবছি দারোয়ানকে দিয়ে যেখানে ফোন ঠিক করে সেখানে পাঠাবো। এখন ফোনটা চার্জ দিয়ে কাজ করি একটু, কিন্তু ফোনের চার্জার রিমনের রুমে আবার আনতে গেলাম। চার্জার এনে যখন চার্জ দিলাম সাথে সাথে ফোন অন হয়ে গেছে। আসলে আমি একটা গাদি। 1.5 মাস ফোন পরে ছিল, ফোনে চার্জ থাকলে তো অন হবে। এদিকে আমার শরীরে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। প্রেগনেন্সি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ডেট শেষ হয়ে আরো একদিন ওভার হয়ে গেছে। তার মধ্যে আমার মধ্যে অন্যরকম পরিবর্তন শুরু হয়েছে। এখন কেমনে কি করে প্রেগনেন্সি কেমনে চেক করবো, কার সাহায্য নেব। আমি দাদিকে বলার জন্য অনেকবার তার কাছে গেছি, কিন্তু বলার সাহস পাইনি। অবশেষে কোনো উপায় না পেয়ে রাতের খাবারের পর দাদির রুমে গিয়ে বসে আছি। দাদি জিজ্ঞেস করলো তুই বসে আছো যে ঘুমাবি না? আমি বললাম তোমার সাথে আমার একটা কথা ছিল। দাদি বলল কি কথা? আমি বললাম
তুমি কাউকে কিছু না বলে আমাকে শুধু ক্লিনিকে নিয়ে টেস্ট করাবা। এখন আমি শিওর না, তারপরে টেস্ট করতে চাই। দাদি উঠে বসলো। কি কস? এগুলো কি টেস্ট করাবে? কি হয়েছে বল। আমি বললাম, আমার কোনো দোষ নাই, তোমার নাতি জোর করে এসব করছে আমাকে। তাদের বুঝতে আর বাকি রইল না। দাদি জিজ্ঞেস করলো, কতদিন হয়েছে? আমি বললাম, 1 মাস পার হয়ে 20 থেকে 22 দিন হয়ে গেছে। দাদি আমাকে বকতে লাগলো। আমি চুপ করে বসে আছি। দাদি আমাকে জিজ্ঞেস করলো, কোন নাতি করছে, নাতজামাই নাকি রিমন? আমি বললাম, ছি দাদি, কি বলো, তোমার নাতজামাই লগে আমার কোনো কিছু নাই, রিমন ভাইয়া করছে এসব। দাদি বল, এখন আর ভাইয়া মারাস না? পোলাটা এসবের কি বুঝে? আমি মনে মনে বলতে লাগলাম, কি বুঝে মানে? আমাকে 5 দিন বিছানায় ফেলে রাখছে 2বার ক। দাদি অনেক বকাবকি পর রাজি হলো। কাল ক্লিনিকে নিয়ে যাবে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে নাস্তা খেয়ে দাদিকে বললাম, চলো সকাল সকাল যাই, তাহলে ভালো হবে। সবকিছু টেস্ট করার পর 100% শিওর দিছে আমি প্রেগনেন্ট। বাসায় আসার সময় সারা রাস্তা আমাকে তো বকাবকি করলেই, বাসায় এসে সিদ্ধান্ত নিল বাচ্চা রাখবে না, কে জানার আগে নষ্ট করে দিবে। আমি দাদিকে বললাম, তোমার কি মাথা ঠিক আছে? এ বাচ্চা এই বংশের আমানত, এ বাচ্চা তোমার বংশধর। দাদি বলল, বেশি কথা না বলে যেটা করতে বলছি কর। আমি দাদির কথা সরাসরি না করে দিছি। এখন দাদি বলতেছে, এ বাচ্চা যে রিমনের, তার কি কোনো প্রমাণ আছে? তোর মুখের কথা তো সবাই বিশ্বাস করবে না। আর রিমন এখন সেই অবস্থায় নেই যে তারে জিজ্ঞেস করলে সে কিছু বলবে। আমি বললাম, যাই হোক, আমি বাচ্চা নষ্ট করব না। দাদি বলল, তাইলে এই খবর রিমনের বাবাকে দিতে হবে, তা না হলে পরবর্তী আরো সমস্যা হবে। আমি বললাম, রিমনের বাবাকে না বলে মা আবার মাকে বলেন। দাদি বলল, কেন? রিমনের বাবাকেই বলবো। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। রাতে দাদি আমার রুমে আসলো। এসে আমার পাশে বসে ফোনটা হাতে দিয়ে বলল, ফোন দে তোর ম্যাডামকে। আমি ফোন লাগিয়ে লাউডস্পিকার দিয়ে দাদির কাছে দিয়ে দিলাম। দাদি ম্যাডামকে জিজ্ঞেস করলো, মা আমার বাবা কই? ম্যাডাম বলল, এখনো বাসায় নেই। এখন দাদি বলল, একটা দরকারে ফোন দিছিলাম, কিন্তু কেমনে বলবো, শরমের কথা। না না বললেই হবে না। ম্যাডাম বলল, কি হয়েছে, আবার কোনো সমস্যা নাকি? দাদি বলল, সমস্যা অনেক বড়, মুখ দেখানোর পথ নাই। ম্যাডাম বলল, কথা না ঘুরে সোজা বলেন কি হয়েছে। দাদি বলল, ওরে নে পেটে বাচ্চা। একথা শুনে ম্যাডাম বলল, কি বলেন এসব, ওর পেটে বাচ্চা আসবে কই দেখে? দাদি বলল, ডাক্তার দিয়ে পরীক্ষা করেছি, ডাক্তারি বলল তার পেটে বাচ্চা। এখন ম্যাডাম বলল, প্রকাশের সাথে মেয়ে বিয়ে দিয়ে ভুল করছি, তাদের মধ্যে সম্পর্ক ছিল, এটা আমাদের আগে বোঝা উচিত ছিল। এখন আমার মেয়ে শুনলে কি অবস্থা হবে? দাদি বলল, প্রকাশের সাথে কিছু না, পাগল আর পাগলি মিলে এই কাজ করছে। ম্যাডাম বলল, মানে রিমনের বাচ্চা? দাদি বলল, হ্যাঁ। ম্যাডাম বলল, ওরিনকে ফোনটা দিন। আমি ফোন ধরে চুপ করে আছি। ম্যাডাম আমাকে বলল, কি রে, যা শুনলাম তা কি সত্যি নাকি? আমি বললাম, হ্যাঁ। ম্যাডাম উত্তর দিল, তোর সাথে রিমনের শারীরিক সম্পর্ক হলে রিমন তোরে মেরে ফেলতে চাইলো কেন? আর এটা যে রিমনেরই বাচ্চা, এটা কেমনে সবাইকে বুঝাইবি? রিমনের বাবা যদি এটা শুনে কি অবস্থা হবে বুঝতে পারবি? আমার কাছে সত্যি কথা বল, কি কি হয়েছে? আমি সবকিছু বললাম যে বাচ্চা রিমনের। ম্যাডাম আবার দাদির কাছে ফোন দিতে বলল। আমি ফোন দাদির কাছে দিলাম। ম্যাডাম দাদিকে বলল, এখন কেমনে কি করবেন? আমার মাথা কিছু আসতেছে না। দাদি বলল, বাচ্চা নষ্ট করতে বলছি, রাজি হয় না। ম্যাডাম বলল, না, বাচ্চা নষ্ট করা যাবে না, রিমন সুস্থ থাকলে না হয় বিয়ে দিতাম। তখন আমি ফোনটা হাতে নিয়ে ম্যাডামকে বললাম, আপনারা চেষ্টা করলে পারবেন রিমনকে ফিরিয়ে আনতে। আপনারা তো আমাকে ছোট থেকে বড় করছেন, ভালো পরিবারে বিয়ে দিবার জন্য আমার এই পরিবার ছাড়া কোনো পরিবার লাগবে না। আমার জন্য ডাক্তার ছেলে দেখলেন, আমি বিয়ে করিনি রিমনের জন্য। আমাকে না হয় পাগলের সাথে বিয়ে দেন, দরকার হয় রিমনকে নিয়ে আলাদা থাকবো। আমার কথা শুনে ম্যাডাম বলল, আচ্ছা, আমি রিমনের বাবার সাথে কথা বলে দেখি, আপাতত এই বয়সে কারোর সাথে কথা বলিস না। ম্যাডামের সাথে কথা শেষ করে দাদি বলল, দেখ তোর কপালে কি আছে। এই কথা বলে দাদি চলে গেছে। পরের দিন রিমনের বাবা দাদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, মা আবার মা যা বললো এসব কি সত্যি? দাদি বলল, হ্যাঁ সত্যি। এখন একটাই উপায়, রিমনের সাথে তার বিয়ে দেওয়া। বাড়ির সম্মান বাঁচাতে হলে রিমনকে বাড়িতে নিয়ে আয়। রিমনের বাবা দাদিকে বলল, আমি এখন পারবো না যেতে, মা আবার মাকে পাঠিয়ে দিব। আর রিমনকে এখন বাড়িতে আনবো না, ওর জন্য বাড়ি করতেছি। ওই বাড়ি করা শেষ হলে তারপর ওই বাড়িতে নিয়ে যাব। যদি অরিনের পেটে রিমনের বাচ্চা থাকে, রিমন তো স্বীকার করবে, তখন ওদের বিয়ের দিনেই নতুন বাড়িতে তুলে নিব। তখন মা বাবা মা বাড়িতে গেলে তুমি রিমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। যদি তার মেন্টালিটি ভালো থাকে, অরিনের বিষয়ে কথা বললো। তাদের বলো, ঠিক আছে, আগে মা বাবা আসুক, তারপর। 1 সপ্তাহ পর ম্যাডাম এসেছে। বাড়িতে এসে আমাকে ডাক দিল। আমি রুমে যাওয়ার পর রুমের দরজা বন্ধ করে দিছে। আমাকে বল, এখানে বস। কোন জায়গায় ডাক্তার দেখাইছিলে? আমি বললাম, দাদি নিয়ে গেছে, আমি চিনি না। ম্যাডাম আবার আমাকে চেক আপ করতে নিবে রাতের বেলা, আমাকে রেডি থাকতে বলছে। সন্ধ্যার পর আমি রেডি হয়ে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম আমাকে নিয়ে চেক আপ করিয়ে আনছে। এখন সত্যি সত্যি বিশ্বাস ম্যাডামের। রাতে দাদি আমাকে ডেকে এনে রিমনের বিষয়ে জিজ্ঞাসা করলো। দাদি বলল, সে কোন জায়গায় আছে সেটা রিমনের বাবার কাছে জিজ্ঞেস করলে বলতে পারবে। আর আমিও একটু খোঁজ নিয়েছিলাম, রিমনের বাবা যদি মামলা তুলে নেয় তাহলে রিমন ছাড়া পাবে। এখানে বাইরে কেউ মামলা করেনি, বাবা মামলা করেছে ছেলের বিরুদ্ধে। ম্যাডাম রিমনের বাবাকে ফোন দিয়ে বলল,
তুমি মামলা তুলে নাও আর খোঁজ না রিমন কই আছে। রিমনের বাবা বলল, মামলা তুলতে হলে আমাকে দেশে আসতে হবে। ম্যাডাম বলল, আসবা দেশে, ছেলেকে ছাড়িয়ে দিয়ে তারপর চলে যেও। হঠাৎ রিমনের বাবা ম্যাডামকে বলল, আজকে রিমনের জন্য তোমার এত দরদ কারণ কি? ম্যাডাম বলল, এ ছেলে তোমার মতো না, সে অনেক বুদ্ধিমান। মনে নাই আমাকে ছাড়া বিয়ের অনুষ্ঠান কোত্থেকে ছিলে না? তখন কি বলছে, মা ছাড়া মেয়ের কোনো বিয়ের অনুষ্ঠান হবে না। এখন এত কথা বাদ দিয়ে তুমি ঠিকানা দাও, কই আছে, আমরা কালকে যাব। এখানে ছেলেও আমাদের, মেয়েও আমাদের, কোনো মামলা নাই। রিমনের বাবা ঠিকানা দিল আগের জায়গায়, কিন্তু এবার সরাসরি দেখা করা যাবে না। মানে আগে যেমন কাছাকাছি গেছি, এবার মাঝখানে জেলখানার মতো লোহার শিকল থাকবে। রাতে গাড়ি ঠিক করে রাখলো তাদের আগের ড্রাইভারই। সকালে আমরা তিনজন গাড়িতে উঠে বসলাম, আমি, ম্যাডাম আর দাদি। ম্যাডামের ছোট মেয়েকে বাসায় রেখে গেছে মা বাবার কাছে। মা বাবা এখন আমাকে দেখে ভয় পায়, আমার সামনে আসে না। দুপুরে আগে আগে আমরা গিয়ে পৌঁছালাম। ওইখানে একটু সময় লাগছে। রিমনের বাবা যে ডাক্তারকে বলে দিছে, তার ডিউটি ছিল দুপুর 2টায়। ডাক্তার আসার পর আমাদেরকে নিয়ে গেছে। ডাক্তার আগে বলে দিছে, রিমন স্বাভাবিকভাবে কথা বলে, আপনারা ভিতরে যান। প্রথমে দাদি আর ম্যাডাম গেছে দেখা করতে। দাদিকে দেখে নাকি রিমন কান্না করে দিছে। ম্যাডাম একটু দূরে দাঁড়িয়ে ছিল, তখন নাকি আকবারে মা বলে ডাক দিছে। ম্যাডাম আর থাকতে পারে নাই, সাথে সাথে রিমনের হাত জড়িয়ে ধরলো। এই প্রথম রিমন ম্যাডামকে মা ডাকছে। রিমন তখনও জানতো আমি বেঁচে নেই, তাই বারবার ওদের বলতে লাগলো, আমি ওরিনকে মারিনি, তোমার মেয়ে ওরিনকে মেরে ফেলছে। ম্যাডাম রিমনের কথা শুনে চমকে গেল, কে মারছে ওরিনকে? রিমন কান্না করতে বলছে, আমি সিঁড়ি থেকে তোমার মেয়েকে নামতে দেখছি, ও আমার ওরিনকে বাঁচতে দিল না। ম্যাডাম বলল, বাবা তুমি শান্ত হও, ওরিন মরেনি, সে বেঁচে আছে। এই কথা শুনে তার দাদিকে জিজ্ঞেস করলো, দাদি? ও বলল, সত্যি ওরিন বেঁচে আছে, আমরা ওরিনকে নিয়ে এসেছি। তখন ম্যাডাম বাইরে এসে কোনো কথা না বলে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেছে। রিমন হাত ধরে আমাকে স্পর্শ করছে, চেষ্টা করছে বুকে নিবার জন্য, কিন্তু পারে নাই। তখন সবার সামনে আমার মাথার কাপড় খুলে যেখানে রক্ত দেখে রিমোর মানসিক চাপ পড়ছে সেই জায়গা দেখতে লাগলো। মাথার চুল ছিল না, তাই সহজে দেখতে পাচ্ছে। আমাকে বলো, ওরিন তুমি এই বাড়িতে আর থাকবা না, তাহলে ওরা আবার তোমাকে মেরে ফেলবে। ম্যাডাম হাত ধরে বলতেছে, ওরিনকে বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও রেখে দাও, না হয় ওরে, না হয় ওর বাবার কাছে নিয়ে যাও। ম্যাডাম বলল, কোথাও যেতে হবে না, ওরিন প্রেগনেন্ট, সেজন্য আমি এসেছি বাড়িতে। রিমন আমার হাত ধরে হাতের মধ্যে বারবার চুমু খেতে লাগলো আর বারবার চেষ্টা করছে বুকে নিবার জন্য। এটা দেখে ম্যাডাম বলল, ওরিন তোরা কথা বলো, আমরা বাইরে আছি। তখন দাদি আর ম্যাডাম দুজন বাইরে গেছে। রিমন আমাকে জিজ্ঞেস করলো, মা যা বললো সত্যি নাকি? আমি বললাম, হ্যাঁ, ওদের এই ঘটনার পর আমার পেটে বাবু চলে এসেছে। আপনি এমন কেন করলেন? আপনাকে ভালোবেসে আপনার বউ হতে চেয়েছিলাম, আর আপনি আমাকে তার আগে আপনার বাচ্চার মা বানিয়ে দিলেন। কত কথা শুনতে হয়েছে আমার, কত কষ্ট করছি। এখন সবাই বলতেছে আপনি যদি স্বীকার না করেন তাহলে এই বাচ্চা তারা নষ্ট করে দিবে। রিমন বলল, না, এই বাচ্চা আমার, আমি সবাইকে বলবো। এ বাচ্চার বাবা আমি, তুমি মাকে আর দাদিকে ডাক দাও। আমি দাদিকে ডাক দিলাম, ওরা আসলো। রিমন এক হাতে দাদির হাত দিল আর এক হাতে ম্যাডামের হাত ধরলো। দুজনকে বলল, এ বাচ্চা আমার, এ বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। আমি যতদিন বের না হব এ বাচ্চার মাকে তোমরা দেখে রাখবা। ওরিনের পেটে আমার বাচ্চা, আমার ছেলে হবে। আমি কয়দিন ধরে স্বপ্নে দেখছি ছোট ছেলের সাথে খেলছি। ম্যাডাম বলল, এসব নিয়ে চিন্তা করতে হবে না। রিমন বলল, না মা, ওরা একবার মেরে ফেলার চেষ্টা করছে, তোমার মেয়ে আবার যদি কোনো ক্ষতি করে। দাদি বলল, কিছু করতে পারবে না, আমরা বিষয়টা দেখব, আর তোরও তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব। তাদের কথার উপর ভরসা রেখে রিমন আমাকে আর আমার সন্তানকে আমানত হিসেবে রাখছে। সময় শেষ হয়ে গেছে, কিন্তু কথা শেষ হলো না। তারপরে রিমনকে সান্ত্বনা দিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে ম্যাডাম রিমনের বাবাকে ফোন দিল, তুমি যেভাবে পারো বাড়ি আসো আর রিমনকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। রিমন সম্পূর্ণ সুস্থ, ওর উপর মানসিক চাপ না দিলে ওর কোনো সমস্যা নেই। আর তোমার মেয়ের কি অবস্থা করি বাড়িতে গিয়ে নেই, তারপর বুঝবে। রিমনের বাবাকে সবকিছু বলছে, আমাকে মেরে ফেলার যে বিষয় নিয়ে সবকিছু। ম্যাডাম আমার উপর রেগে গেল, এই কথা এতদিন কেন বলি নেই। আমি বললাম, এই কথা বললে তখন কে বিশ্বাস করতো না, কারণ তার আগে প্রকাশকে নিয়ে মিথ্যা দোষারোপ করছে। এখন এই কথা বললে সবাই বলতো আমি মিথ্যা বলি। আর মা বাবা একা না, সাথে তার শাশুড়ি ছিল। এই কথা শুনে দাদি রেগে গিয়ে বলল, ওরে এখন গিয়ে বাড়ি থেকে বের করব। আমি নিষেধ করলাম এখন ঝামেলা না করতে। বাড়িতে গিয়ে ম্যাডাম দাদিকে বলল, ওদের ডেকে আনেন, ওদের বিচার করব, দরকার হয় পুলিশে দিব। আমি না করছি, এখন এসবে ঝামেলা করেন না, তাদের সংসার নষ্ট হয়ে যাবে। তাছাড়া রিমনের বাবার কাছে প্রকাশের বাবা অনেক টাকা পাবে, পরে এসব নিয়ে বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে। আমার কথা শুনে তারা বিষয়টা চেপে গেছে। কিছুদিন পর রিমনের বাবা বাড়িতে আসলো, সবাই ওনাকে ধরলো রিমনকে ছাড়িয়ে আনতে। রিমনের বাবা থানায় গিয়ে মামলা তুলে নিচ্ছে। তার 7 দিন পরে রিমনকে আনতে গেছে তার বাবা। ম্যাডাম আমাকে ডেকে বলল, রিমন বাড়িতে আসলে তো আবার ও রুমে যাবে,
তাই বাড়িতে আসার পর কাজে ডেকে বিয়ে পরে দিব তোদের। তারপর দিনক্ষণ দেখে অনুষ্ঠান করব। আগে ঝামেলা শেষ করি, তারপর অন্য কিছু। আমার কি যে খুশি লাগতেছে বলার বাহিরে। তার মানে আজকে রাতেই বিয়ে? আজকে তাহলে রিমনের সাথে? কিন্তু আমি যে লাফাচ্ছি, 3 মাস হতে চললো, জামাইয়ের সাথে রোমান্স করতে পারবো নাকি? এসবের কোনো ধারণা নাই। আবার না জানি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। আগে বিয়ে হোক, জামাই বাড়িতে আসুক, তারপর দরকার হয় দাদি থেকে জেনে নেব। বিকালে রিমনকে নিয়ে তার বাবা বাড়িতে ঢুকলো। রিমনকে দেখে মা আবার রুমের দরজা খুলে নাই। ওদের স্বপ্ন শেষ হয়ে গেছে। ভাবছে ছেলে বাড়িতে না থাকলে সবকিছু ওদের থাকবে, আর ওদের বলতে তার শ্বশুর শাশুড়ি। কিন্তু এখন তার উল্টো হয়ে গেছে। রিমনের বাবা প্রকাশের বাবাকে নিয়ে কাজে ডেকে আনলো। সন্ধ্যায় আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি। আগে শুধু রিমনকে চেয়েছিলাম, এখন রিমনের সাথে তার ছেলেকেও পাইলাম। আচ্ছা, রিমন যে বললো ছেলে হবে, ওর কথা কি সত্যি হবে নাকি? দেখা যাক কি হয়। বিয়ে তো করলাম, কিন্তু বাসর ঘর নাই। আমি দাদিকে ডাক দিলাম। দাদি আসতো। তাদের হাত ধরে একটু নিরিবিলি নিয়ে জিজ্ঞেস করলাম, 3 মাস হতে চললো, এখন কি তোমার নাতির লগে বাসর করতে পারবো নাকি? আমি আমার রুমে শুয়ে থাকবো। দাদি বলল, লেখাপড়া করলে তো এসব একটু শিখে রাখতে। তোর রুমে ঘুমাতে হবে না, বাসার ঘরে যা, আর সাবধানে থাকতে হবে। আমি দাদিকে ধন্যবাদ দিয়ে চলে গেলাম উপরের রুমে। রিমন এখনো নিচে তার বাবার সাথে কথা বলছে। একটু পর রুমে আসলো। আমি রুমে ঢোকার সাথে সাথে রিমনের পায়ে সালাম করলাম। রিমনও আমাকে জড়িয়ে ধরে কপালে চুমুকে বুকে জড়িয়ে ধরলো, আর আমার কানে কানে বলতে লাগলো, আমাদের বিয়ে কিন্তু আগে হয়ে গেছে। আমি বললাম, কবে হইলো? রিমন বলল, যেদিন তোমার হাতে সুতার আংটি পরিয়েছি সেই দিন। শুধু বিয়ের সাক্ষী ছিল না, আজকে সেটা হয়ে গেছে। আমার করে তোমাকে পেয়ে গেলাম। আজকে থেকে তুমি শুধু আমার। আজকে তুমি যা চাইবা তাই দিব। বলো কি চাও? আমি বললাম, আমার জন্য কিছু চাই না। আমার সব চাওয়া পূর্ণ হলো, একটা জায়গায় অপূর্ণ থেকে গেল। রিমন জানতে চাইলো কি সেটা। আমি বললাম, মাইনকে আমাদের বাবার সম্পত্তি ফিরে দেওয়া। ওর আপন বলতে কেউ নাই। আগে ছিলাম আমি, আর আজকে থেকে তুমিও ওর আপন। রিমন বলল, ঠিক আছে, আমরা কয়দিন পর যাব তোমাদের বাড়িতে। আমি বললাম, সত্যি? রিমন বলল, হ্যাঁ সত্যি, বাসঘরের বউকে কথা দিলাম। এই বলে রিমন আমার গালে তার মুখ লাগে আদর দিতে লাগলো। আমি রিমনের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে নিজেকে সামলে নিতে পারছিলাম না। তাই অপেক্ষা না করে রিমনের চুলগুলো ধরে আমার সব সুখগুলো ওরে দিতে লাগলাম। মুহূর্তের মধ্যে রিমন তার মিনি হাতিকে তার উপরে তুলে নিল। তারপর তারপর আর পড়ার দরকার নেই। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।